বিসমিল্লাহির রহমানির রহিম। লাইট ফায়ার স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ রবিউল ইসলাম, সহকারী শিক্ষক, নুরেচ্ছালা ক্যাম্পাস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের 10ম অধ্যায়। এখন আমি কিছু প্রথম শ্রেণীর লিভার নিয়ে আলোচনা করব। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ একটি হাতুড়ি। এটি একটি প্রথম শ্রেণীর লিভার। একটি হাতুড়ি সাধারণত দুই প্রান্ত থাকে। এক প্রান্ত দিয়ে কাঠে লোহা ঢোকানো হয় এবং অন্য প্রান্ত দিয়ে কাঠ থেকে লোহা বের করা হয়। হাতুড়ি দিয়ে যখন লোহা বের করা হয় তখন হাত দিয়ে হাতুড়িটির হাতল ধরে বল প্রয়োগ করা হয়। আবার যেখানে লোহাটি থাকে তার পাশে ঠেস দিয়ে এটি ওঠানো হয়, যেটি ফালক্রাম হিসাবে কাজ করে। এক্ষেত্রে লোহা বের করার বাধা ভার হিসাবে কাজ করে। এখানে ফালক্রামটি মাঝখানে কাজ করে বিধায় এটি প্রথম শ্রেণীর লিভারের মতো কাজ করে। পাশের চিত্রে তোমরা আরেকটি লিভার দেখতে পাচ্ছ, এটা সাঁড়াশি। এটিও লিভার হিসেবে কাজ করে। সাঁড়াশির যেখানে হাত দিয়ে ধরা হয় সে প্রান্তটিতে বল এবং যে প্রান্তটিতে কোনো বস্তুকে ধরে রাখা যায় সেই প্রান্তটিতে ভার কাজ করে। এখানে ফালক্রামটি মধ্যে থাকে বলে এটি প্রথম শ্রেণীর লিভারের অন্তর্ভুক্ত। এটিতে ভারবাহুর দৈর্ঘ্য অপরিবর্তনীয়, তাই কেবলমাত্র বলবাহুর দৈর্ঘ্য পরিবর্তন করে এর যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব হেলানো তল ও কপিকল। হেলানো তল হলো একটি সরল যন্ত্র। এর সাহায্যে একটি ভারী বস্তুকে খাড়াভাবে তোলার চেয়ে এটাকে গড়িয়ে উপরে তোলা যায়। হেলানো তলের ব্যবহারে কাজ অনেক সহজ হয় বলেই উঁচু পুলে ওঠার রাস্তা, দালানের ছাদে ওঠার সিঁড়ি ইত্যাদি খাড়াভাবে তৈরি না করে হেলানোভাবে তৈরি করা হয়। হেলানো তলের উপর দিয়ে বস্তুকে গড়িয়ে তুলতে দূরত্ব বেশি অতিক্রম করতে হয়, কিন্তু বল প্রয়োগ করতে হয় কম। এটা বোঝার জন্য এর যান্ত্রিক সুবিধা বুঝতে হবে। হেলানো তলের যান্ত্রিক সুবিধা হলো, যান্ত্রিক সুবিধা সমান ভার বাই বল সমান সমান হেলানো তলের দৈর্ঘ্য ভাগ হেলানো তলের উচ্চতা। এখান থেকে বোঝা যায় একই উচ্চতায় ওঠানোর জন্য হেলানো তলের দৈর্ঘ্য যত বেশি হবে যান্ত্রিক সুবিধাও তত বেশি হবে। তোমরা কি কেউ দেখেছো কিভাবে একটি গাড়ির চাকা পরিবর্তন করা হয়? একটি সরল যন্ত্রের বা জ্যাক স্ক্রু এর সাহায্যে প্রথমে গাড়িটির এক প্রান্ত উঁচু করা হয় যাতে সহজেই চাকা খুলে আবার লাগানো যায়। জ্যাক স্ক্রু একসাথে লিভার ও হেলানো তলের নীতি মেনে কাজ করে। স্ক্রুর পেঁচানো অংশের উচ্চতা হলো হেলানো তলের উচ্চতা এবং পেঁচানো পথ দিয়ে ঘুরে যেতে যতটুকু দূরত্ব অতিক্রম করে তা হলো হেলানো তলের দৈর্ঘ্য। এই যন্ত্রে হেলানো তলের দৈর্ঘ্য বাড়িয়ে যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। অপরদিকে হাতলে যেদিকে বল প্রয়োগ করা হয় ভার কাজ করে তার লম্ব বরাবর। ফলে জ্যাক স্ক্রু একই সাথে বল বৃদ্ধি ও বলের দিক পরিবর্তন করে কাজকে সহজ করে। চিত্রে তোমরা একটি জ্যাক স্ক্রু দেখতে পাচ্ছ। এখন আমরা দেখব কপিকল কিভাবে কাজ করে। চিত্রে তোমরা কপিকল দেখতে পাচ্ছ। কপিকল হলো এক ধরনের সরল যন্ত্র। এতে একটি খাস কাটা চাকতি থাকে যাতে একটি রশি দুই দিকে ঝুলিয়ে দেওয়া যায়। কপিকলটি একটি অক্ষদণ্ডকে কেন্দ্র করে ঘুরে, যা একটি স্থির ব্লকের সাথে সংযুক্ত থাকে। কপিকল সাধারণত কোনো ভারী বস্তু উপরে ওঠাতে বা কুয়া থেকে পানি ওঠাতে ব্যবহৃত হয়। কপিকল অনড় বা নড়নক্ষম হতে পারে। অনড় কপিকলে ব্লকটি স্থির থাকে, কেবলমাত্র চাকাটি ঘুরে। অন্যদিকে নড়নক্ষম কপিকলে ব্লকটি স্থির নয়, বরং কপিকলের সাথে এটিও ঘুরতে থাকে। তাহলে আমরা কপিকলের সাহায্যে কী কাজ করতে পারি? কপিকলের সাহায্যে আমরা ভারী বস্তু উপরে উঠাতে বা কুয়া থেকে পানি উঠাতে পারি। এখন আমরা দেখব পতাকা উপরে ওঠানোর জন্য অনড় কপিকল ব্যবহার করা হয়। চিত্রে তোমরা একটা পতাকা কপিকল দেখতে পাচ্ছ। এক্ষেত্রে রশি
টানার সাথে শুধুমাত্র চাকাটি ঘোরে। এখানে পতাকাকে যত উপরে ওঠাবার প্রয়োজন হয় রশিকে তত নিচের দিকে টানতে হয়, ফলে এর মাধ্যমে যান্ত্রিক সুবিধা পাওয়া যায় না, তবে বলের দিক পরিবর্তন করা হয়। নরণক্ষম কপিকল যেহেতু নিজেও ঘুরে তাই এতে যান্ত্রিক সুবিধা পাওয়া যায়, তবে এক্ষেত্রে ভারকে যত উপরে ওঠাবার দরকার হয় তার দ্বিগুণ দৈর্ঘ্যের রশি টানতে হয়। তাছাড়া এই সুবিধা পাওয়ার জন্য একটি অনড় ও একটি নরণক্ষম কপিকল যৌথভাবে ব্যবহার করা হয়। এই কৌশলকে ব্যবহার করে বলের দিককে সুবিধাজনকভাবে পরিবর্তন করা যায়। নরণক্ষম কপিকলের যান্ত্রিক সুবিধা সাধারণত অনড় কপিকলের চেয়ে দ্বিগুণ হয়। কপিকলের যান্ত্রিক সুবিধা কি? কপিকলের যান্ত্রিক সুবিধা সমান বল যতটা পথ অতিক্রম করে ভার যতটা পথ অতিক্রম করে, এটা হচ্ছে কপিকলের যান্ত্রিক সুবিধা। এখন আমরা দেখব চাকা অক্ষদণ্ড। চাকা অক্ষদণ্ড এক ধরনের ষড়যন্ত্র। এটা মূলত লিভারেরই ভিন্ন রূপ। এখানে ভারকে একটি রশির মাথায় বাঁধা হয় এবং চাকাটিকে ঘুরিয়ে সেই রশিটি অক্ষদণ্ডে জড়ানো হয়। চাকা ও অক্ষদণ্ডের ব্যাসার্ধের অনুপাতের উপর এর যান্ত্রিক সুবিধা নির্ভর করে, অর্থাৎ যদি চাকার ব্যাসার্ধ অক্ষদণ্ডের ব্যাসার্ধের 6 গুণ হয় তবে 1 কিলোগ্রাম বল প্রয়োগ করে 6 কিলোগ্রাম ভরের বস্তুকে উপরে ওঠানো যাবে। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ একটা চাকা অক্ষদণ্ড। তাহলে একটি ব্যাপার স্পষ্ট যে চাকা অক্ষদণ্ডের যান্ত্রিক সুবিধা বৃদ্ধির জন্য এর চাকার ব্যাসার্ধ বেশি হওয়া প্রয়োজন। মোটর গাড়ির হুইল, স্ক্রুড্রাইভার ইত্যাদি চাকা অক্ষদণ্ডের মতো কাজ করে। এখন আমরা দেখব মানবদেহ ও সরল যন্ত্র কিভাবে কাজ করে। সরল যন্ত্র, মানবদেহ একটি জটিল যন্ত্র। এর কোনো কোনো অঙ্গ সরল যন্ত্রের মতো কাজ করে থাকে। মূলত আমাদের শরীরের বেশ কিছু অঙ্গ লিভারের নীতি অনুসরণ করে কাজ করে থাকে। নিচে এমন 3টি অঙ্গের সাথে পরিচিত হব। যেমন নিচের চিত্রগুলো থেকে বোঝা যাচ্ছে যে কিভাবে মানুষের মুখের চোয়াল, পায়ের নিচের অংশ ও হাত সরল যন্ত্র হিসেবে কাজ করে। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ মানুষের মুখের চোয়াল, পায়ের নিচের অংশ এবং হাত। এবার চিন্তা করো কিভাবে এই অঙ্গগুলো ব্যবহার করে কাজ করলে কোনো কাজকে সহজে করা যাবে। তুমি কি এখন বলতে পারবে আমরা খাবার চিবানোর সময় সামনের দাঁত দিয়ে না চিবিয়ে কেন মাড়ির দাঁত দিয়ে চিবাই? এটা তোমরা নিজেরাই উপলব্ধি করবে। যেমন কাজ, একটি পাথর 1 কেজির মতো তোমার আঙুলের ডগা থেকে কনুই পর্যন্ত বিভিন্ন জায়গায় রেখে অনুভব করো কেমন লাগছে। এর থেকে বোঝা যাবে হাতকে কিভাবে ব্যবহার করলে যান্ত্রিক সুবিধা পাওয়া যাবে। নিজেরা তোমরা পরীক্ষাটা করবে, কাজটি সম্পন্ন করবে। এই অধ্যায়ে আমরা কি কি শিখলাম এখন সেটা দেখব। বল প্রয়োগের ফলে বস্তুর অবস্থান, আকার, আকৃতি বা গতির পরিবর্তন হয় বা হতে পারে। সকল সরঞ্জামটাই কোনো একটি বিশেষ উপায়ে একটি কৌশল প্রয়োগ করা যায় যার দ্বারা ওই যন্ত্র থেকে যান্ত্রিক সুবিধা আদায় করা যায়। লিভারের ক্ষেত্রে বলবাহু বা ভারবাহুর দৈর্ঘ্য কমিয়ে বা বাড়িয়ে যান্ত্রিক সুবিধা আদায় করা যায়। কোনো বস্তুকে একই উচ্চতায় ওঠানোর জন্য যে কোনো তলের দৈর্ঘ্য যত বেশি হবে যান্ত্রিক সুবিধাও তত বেশি হবে। নরণক্ষম কপিকলের যান্ত্রিক সুবিধা সাধারণত অনড় কপিকলের চেয়ে দ্বিগুণ হয়। মানবদেহের বেশ কিছু অঙ্গ লিভারের নীতি অনুসারে কাজ করে থাকে। তোমরা এই অধ্যায়টা আরও কয়েকবার রিডিং পড়বে এবং বিশেষ করে এই অধ্যায়ে আমরা যা শিখলাম এই অংশটা অবশ্যই মুখস্থ রাখবে, তাহলে তোমাদেরকে ছোট ছোট প্রশ্নের উত্তর দিতে খুব সহজ হবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।